আচ্ছা। আচ্ছা, মোটামুটি সবাই তোমরা চলে আসছো, আমরা আমাদের পড়ার কথায় এখন চলে আসি। তো প্রথম আমাদের এইটা আমরা কি পড়তেছি এটা তো আগে জানতে হবে। তো সবাইকে একটু মনোযোগ দিছি আমরা। জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। আমরা আজকে যেটা পড়তেছি সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের মানে এইচএসসি এর একটা 5 নাম্বারের টপিকটার নাম হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এইটা 5 নাম্বার আসবে। তো আমরা এইটা ট্যাকেল দেওয়ার জন্য, এই সেগমেন্টে 5-এ 5 তোলার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি নেব। ওই স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা বেসিক টুকু আগে শিখে ফেলবো। বেসিক শেখার পর আমরা হচ্ছে হলো আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন কি আসবে এটা অ্যানালাইসিস করব। তো বেসিকটা শেখার জন্য এখন প্রশ্ন আসে হচ্ছে বিশেষ্য কাকে বলে, কত প্রকার ও কি কি, ব্যাখ্যা লিখো। সর্বনাম কাকে বলে, কত প্রকার ও কি কি, ব্যাখ্যা লিখো। ক্রিয়া কাকে বলে, কত প্রকার ও কি কি, ব্যাখ্যা লিখো। এই ধরনের প্রশ্ন আসে। আর একটা সেগমেন্টে অথবা দিয়ে প্রশ্ন আসে, একটা প্যাসেজ দিয়ে বলে এখানে বিশেষণ খুঁজে বের করো, সর্বনাম খুঁজে বের করো, তারপর ক্রিয়াপদ খুঁজে বের করো, এভাবে প্রশ্ন আসে। তো ওই যে পরের সেগমেন্টে উত্তর করাটা আমাদের জন্য সহজ, ওইখানে সময় লাগে কম। আমরা বাংলা দ্বিতীয় পত্র যেগুলোই উত্তর করি না কেন, আমাদের টার্গেট থাকবে কম সময়ের মধ্যে নাম্বারটা যেন আমি বেশি তুলে আনতে পারি। এই জন্য আমাদের ক্রিয়া কাকে বলে, কত প্রকার ও কি কি, এই প্রশ্নটা লিখা যাবে না। এটা জানতে হবে, সবকিছুই বুঝতে হবে, কিন্তু এটা লিখা যাবে না বোর্ড পরীক্ষায়। কারণ এখানে অনেক টাইম কনজিউমিং, অনেক সময় নিবে। এবং আমাদের 5-এ 5 নাও আসতে পারে যদি দুই একটা আমি ভুল করি। তাহলে আমরা যদি তুলনামূলকভাবে কম সময় দেই, তাহলে আমরা ওই একটা প্যাসেজ থেকে 5টা লাইন থেকে আমাদের কাঙ্ক্ষিত আহ, ক্রিয়ার মানে পার্টস অফ স্পিচ বা ব্যাকরণিক শব্দশ্রেণী আমরা সহজেই বের করতে পারবো। কিন্তু আমাদের এই বেসিক টুকু জানতে হবে। এই বেসিক টুকু না জানলে আমরা ওই যে আমাদের খুঁজে বের করার ব্যাপার আছে কোনটা কোন পদ, সেটা আমরা পারবো না। তাহলে এটা বোঝার জন্য আমরা গত ক্লাসে শিখলাম হচ্ছে হলো সহজগুলা শিখছি। তো আমরা কেন 19-এর বোর্ড বইটা বেছে নিছি, কারণ বাজারের বইগুলোতে অনেক বই অনেক রকম ভাবে আছে। কোনটা যে সঠিক উত্তর এটা বলা মুশকিল। তো একটা দ্বিধাদ্বন্দ্বে তৈরি হয়। তো আমাদের আহ সর্বশেষ সরকারি বোর্ড বই হচ্ছে 19-এর বোর্ড বই। আর তোমাদের নতুন 19-এর বোর্ড বইয়ে এই পড়াগুলা গুছিয়ে দেয়া আছে। তো এই জন্যই আমরা এই বইটা বেছে নিছি। আমরা এই বইটাকে সিলেক্ট করছি, এখান থেকে আমরা পড়ে ফেলতেছি। তো আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে ইনশাআল্লাহ। তোমরা যদি কিছু বুঝতে না পারো দেন রেকর্ডটা দেখিও, আবার সহজেই বুঝতে পারবা। আমরা গত ক্লাসে বিশেষ্য, সর্বনাম, হ্যাঁ আর কি কি শিখছি তালহা একটু বলো তো আমাকে। আমরা গত ক্লাসে উম, ক্রিয়া মানে আমরা যে ব্যাকরণিক শব্দশ্রেণী পড়লাম, কি কি পড়ছি আমরা? স্যার আমরা তো দুইটা টপিক পড়ছিলাম মেবি। আমরা বিশেষ্য পড়ছি, আর কোনটা পড়ছি? বিশেষ করে পরে স্যার 19 নাম্বার কোনটা ছিল ওটা পড়ছিলাম। আমরা যে সর্বনাম পড়লাম, সর্বনাম হচ্ছে হলো সাপেক্ষ সর্বনাম মানে গুরুত্ব দিয়ে হ্যাঁ পড়তে ওই যে বললাম। আর কোনটা তারপরে পড়ছি? ওই যে আহ, আরেকটা ছিল স্যার টপিকটার নামটা তো খেয়াল নাই ওটার। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষ অ্যাডভার্বের মতো কাজ করে, ওটা পড়ছি নাকি? হ্যাঁ 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 ওটা পড়ছি। আচ্ছা, তারা তো ভুলে গেছে। আমাদের এই ব্যাচের মধ্যে স্যার যারা আমরা আগে হচ্ছে ক্লাস করতো, গতকালকে মানে এর আগের ক্লাসে তিনটা বিষয় পড়ছিলাম। তাহলে তো আপনি তো বলুন। স্যার আবেগ পড়ছিলাম, তারপর সর্বনাম পড়ছিলাম, আর হচ্ছে ক্রিয়া বিশেষ্য পড়ছিলাম। আচ্ছা, আমরা বিশেষ প্রথমটা পড়ি নাই। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। আমরা ক্রিয়া বিশেষণ পড়ছি তো। আমরা ক্রিয়া বিশেষণ পড়ছি, আবেগ শব্দ পড়ছি। আর শুরুতে বিশেষ্য কি পড়ছি আমরা? স্যার আমরা মোট চারটা পড়ছিলাম: বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া বিশেষণ আর আবেগ। আরেকবার বলো তো, আরেকবার বলো। স্যার আমরা গত ক্লাসে চারটা টপিক পড়ছিলাম: বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, আবেগ। আচ্ছা, উত্তর করার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এটা জেনে নিলাম কেন, আমরা যে অনলাইনে শুধু পড়েই যাব ওরকম না।
আমরা একটু অ্যানালাইসিসও করব, আমরা গত ক্লাসে কি শিখলাম, আজকে কি শিখলাম। অনলাইনেরটা অনলাইনের স্টাইলই চলবে, এখানে আমরা সবকিছু রিক্যাপ করব, রিমাইন্ড করব যে কতটুকু শিখলাম, কতটুকু মনে আছে সবকিছু। দেন আমরা অনলাইন টু অনলাইন ক্লাস যেগুলো আমাদের আপডেট সামনে আসবে সবগুলো এভাবে গুছিয়ে করব, আর অফলাইনে যেগুলো করতেছি অফলাইনের মতো করে ক্লাস করব। তো আজকে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী বাকিগুলা পড়বো, শেষ করব, এবং পাশাপাশি একটা পড়া নিব। পড়াটা হচ্ছে বাক্য রূপান্তর, এর পরের 5 নম্বরের টপিকটা। তো বাক্য রূপান্তর পড়ার টপিকটা আমরা লাস্টের দিকে শুনি। এখন আমরা আমাদের পড়ায় চলে যাই। সবার প্রথমেই প্রশ্ন, গতদিনও বলছি আজকেও বলতেছি, সবাই তো বুঝতে পারতেছি আমার কথা, তাই না? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সবার প্রথমে প্রশ্নটা হচ্ছে, স্যার আপনি বলতেছেন একবার পদ প্রকরণ, একবার বলতেছেন ব্যাকরণিক শব্দ শ্রেণী। তোমাদের নতুন 19 বই, মানে যেই বইটার ছবি এখন তোমরা দেখতে পাচ্ছ, এই বইটাতে লেখা আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। কিন্তু আমরা আগের বই, মানে আমরা যারা শিক্ষক এখন আছি বা আমাদের যারা সিনিয়র, তারা এই টপিকটা পড়ে আসছে পদ প্রকরণ। একই কথা, তোমাদের বইয়ে চিন্তা করা হয়েছে ইংরেজির স্টাইলে। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, কনজাংশন, হ্যাঁ, ইন্টারজেকশন, এগুলো আছে। তো বাংলায় এভাবে 8 প্রকার সাজানো হয়েছে। এই 8 প্রকারের মধ্যে আমাদের সবগুলা লাগবে না, কিন্তু আমাদের সবগুলার দুই একটা করে টপিক লাগবে অ্যাডমিশনের জন্য। আমরা শুধুমাত্র এইচএসসি কে টার্গেট করে আগাচ্ছি না, আমরা অ্যাডমিশনও ভালো করতে হবে এই মেন্টালিটি নিচ্ছি। কারণ এক বাংলা কতবার পড়বো, কয়টা স্যারের কাছে পড়বো, ভেজাল না। যেহেতু আমি এগুলা জানি, আমি তোমাদেরকে এই তোমাদের এইচএসসি পাশাপাশি এগুলো একটু বলে দিচ্ছি। তো গতদিনের লাইভ ক্লাসের মধ্যে কোনগুলা কোনটার ইম্পর্টেন্ট এগুলো আছে একটু দেখলেই বুঝতে পারবা। আজকে আমরা শুরু করব আমাদের বিশেষণ এবং ক্রিয়া, এই দুইটা ভালো করে আজকে শিখবো। তো আমরা এইটা শেখার আগে আগে যে প্রবলেমটা অ্যারাইজ করলো যে আমরা পদ প্রকরণ বলবো না ব্যাকরণিক শব্দ শ্রেণী, দুইটাই একই কথা, যে যে অ্যাঙ্গেল থেকে চিন্তা করে। শব্দ শ্রেণী মানেও হচ্ছে হলো শব্দের শ্রেণী বিভাগ করা, একটা বাক্যের মধ্যে কি কি শব্দ থাকলো এগুলা শ্রেণী বের করাটাই হচ্ছে শব্দ শ্রেণী বলে। আর যখন আমি বাক্য বলবো, বাক্যের অন্তর্গত শব্দগুলো আর শব্দ থাকে না, এগুলা পদ হয়ে যায়। তো পদ হয় বিভক্তি যোগের মাধ্যমে, কোনো না কোনো একটা এলিমেন্ট, ছোট্ট একটা ম্যাজিক করি আমরা শব্দের মধ্যে, ম্যাজিক করে আমরা শব্দগুলোকে পদ বানাই, পদ বানিয়ে বাক্য গঠন করি। যেমন আমি লিখছি, আমি যদি বলি আমি বই পড়ি, হ্যাঁ, আমি বই পড়ি, আচ্ছা এটা লিখলাম, আমি একটু হালকা একটু চেঞ্জ করতেছি, রহিম বইকে পড়ে, হ্যাঁ, রহিম বই দিয়ে ক্রিকেট খেলে। যদি এভাবে আমরা বলি, এই যে আমরা বললাম বই দিয়ে ক্রিকেট খেলে, বা একটু ওলটপালট বাক্যটা হলো, কিন্তু এই যে একটু চেঞ্জ করে বললাম, আমাদের প্রয়োজনে আমরা একটু চেঞ্জ করি। সে ভাত খায়, তুমি ভাত খাও, এই যে খায় আর খায়, খাও, এভাবে চেঞ্জ করে বলতেছে, আমাদের প্রয়োজনে চেঞ্জ করি। আর এই চেঞ্জটা করে দেয়, শব্দ থেকে পদ বানায়, বানাতে বিভক্তি হেল্প করে। এই জন্য আমরা যখন শব্দ শ্রেণী বলবো, এই শব্দ শ্রেণী তখনই হবে যখন এটা বাক্যের মধ্যে থাকবে ওই শব্দগুলা। বাক্যের মধ্যে থাকলে শব্দ বলবো না, বলবো পদ। পদ বানায় কিভাবে? একটা শব্দ, তার সাথে বিভক্তি যুক্ত হয়, মিলে পদ তৈরি করে। এগুলো আমি এখানে লিখে দিতে পারি, কিন্তু তোমরা যদি এই যে আমি যত পৃষ্ঠা বের করছি 52 পৃষ্ঠা, তার আগে 51 পৃষ্ঠা, এবং তোমাদের কারকের যে সেগমেন্ট আছে ওইখান থেকে যদি একবার রিডিং পড়ো, সহজে বুঝে যাওয়া। আমরা নেক্সট আমাদের এই অনলাইন ক্লাসে আবার এই পুরো পড়াটা সবার কাছ থেকে নিব, শুনবো, তখন আবার পদ শব্দ আবার আরেকবার বলবো আমি। এটা আমার যারা তোমরা স্টুডেন্ট আছো, তোমাদের এই বেসিকটা রাখতে হবে, তোমাদের এটা অনেক ভালো করে বুঝতে হবে, কারণ এই পড়াটা সব জায়গায় কাজে লাগে। তাহলে আমরা এখানে দেখতেছি যে পদ বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। এখন দেখো ঠিকই কিন্তু এই বইও স্বীকার করছে যে এটাকে পদ বিবেচনা করতে হবে, পদ বিবেচনা করে শব্দ শ্রেণী বলতে হবে। সেই অনুযায়ী এরা বললো 8 প্রকার, এখানে বললো, এটা আমরা এখান থেকে শিখে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রত্যেকটা প্রকারের বিস্তারিততে। তো এখানে বিশেষ্য আছে, আমরা এই বইটাই থেকে লিখবো। কিন্তু তোমাদের যেটা তোমরা ভুল করো, তোমরা বলার সময় বলো বিশেষ্য 6 প্রকার, কিন্তু খাতায় লেখার সময় একটা দুইটা ভুলে যাও।
তো একটা দুইটা ভুলে গেলে নাম্বারও একটা দুই নাম্বার স্যারও ভুলে যাবে। তো স্যার ভুলে গেলে পাঁচের মধ্যে দুই কমলে থাকে কি 3 নাম্বার। এত পরিশ্রম করে 3 নাম্বার কম হয়ে গেল না। তাই জন্য তোমরা ওভাবে লিখবা না 6 প্রকার 5 প্রকার এভাবে বলবা না। তোমরা লিখবা বিশেষ অনেক প্রকারের হয়, নিচে এগুলোর উদাহরণ সহ ব্যাখ্যা উপস্থাপন করা হলো, এভাবে লিখবা। তাহলে বিশেষ্যের এখানে গুণবাচক বিশেষ্য আর ক্রিয়াবাচক বিশেষ্য ইম্পর্টেন্ট, এখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, এটা একদমই ভুলে গেলে চলবে না। তুমি উত্তর করো না করো এটা তোমাকে জানতে হবে। এরপর সর্বনাম। সর্বনামের আমাদের সাপেক্ষ সর্বনামটা অনেক করে লাগবে, অনেক প্রয়োজন। কারণ এইটা বাক্য রূপান্তরের সরল থেকে জটিল বা মিশ্র। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যেমন কর্ম তেমন ফল, তোমার যেমন কর্ম করেছো তেমন ফল পেয়েছো। তাহলে এভাবে বাক্যগুলা ঘুরাই ঘুরাই বলার ক্ষেত্রে জটিল বা মিশ্র, হ্যাঁ, এই বাক্যটার ক্ষেত্রে আমাদের সাপেক্ষ সর্বনামটা লাগে। তো এখানে দেখো সাপেক্ষ সর্বনাম যেমন তেমন, যা তা, যিনি তিনি, যখন তখন, যেটি সেটি, এগুলো আছে। এই সাপেক্ষ সর্বনামটা ভুলে গেলে আমাদের চলবে না। এখান থেকে এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই নামগুলো একটু খেয়াল করো, অন্যবাচক দেখো, অন্য, অপর, পর। তারপর এখানে যদি আমরা এইখানে এই পিডিএফটায় খেয়াল করি দেখো, সকল, সকল বাচকের নাম সকলই, মানে এখানকার নামগুলা হচ্ছে ওই নামেই আছে। তারপর এখানে দেখো এখানে লেখা আছে যে আহ পারস্পরিক সর্বনাম। পারস্পরিক সর্বনামে দেখো নিচের দিকে 7 নম্বরে দেখো এখানে নিজেরা নিজেরা পরস্পর, যে নাম সেই নামেরই সর্বনাম। তাহলে এটা সহজ না? আর তোমরা কি বলো, সর্বনামের এই নামগুলো একটু সহজ কিনা? মনে রাখতে পারলে স্যার সহজ, না রাখতে পারলে তো। এইটা মনে রাখতে হবে না, এই জন্য এই প্রশ্নের উত্তর লিখবা না, তুমি এটা পড়বা শুধু বেসিকের জন্য। তুমি বেসিক ভালো করার জন্য এগুলা জানবা। আর আমি তোমাকে যেটা করে ইম্পর্টেন্ট মনে রাখতে বলতেছি ওইটা করে একটু মনে রাখতে হবে। তাহলে ধরে নেওয়া যাবে তুমি বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট স্টুডেন্ট, মানে এই টাইমের মধ্যে যে তুমি তোমার বেসিকটা ভালো। মানে তুমি যদি এই লেভেলেও আসো তাহলে তুমি বাংলাদেশের সবচেয়ে ভালো স্টুডেন্টের কাতারেই এসো বাংলা বোঝার ক্ষেত্রে। বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, সর্বনাম থেকে আমাদের এটা ইম্পর্টেন্ট গেল। এরপর আমাদের হচ্ছে হলো আহ বিশেষণ। আমরা বিশেষণটা একটু গুরুত্ব সহকারে পড়বো। তো একটু বিশেষণটা খেয়াল করি। সামনের দিনগুলোতে আমি আমার আহ মানে স্ক্রিনের মধ্যে লিখে টিকে আরো সুন্দর করে দিব। আজকে একটু প্রবলেম, এই যে হেডফোনটা নাই, ইয়ারবাডটা কাজ করতেছে না, তো এই জন্য আমরা একটু কষ্ট হচ্ছে ক্লাসটা, এই জন্য আমি লিখতে পারতেছি না। তো আজকে একটু ক্ষমা করো, নেক্সট দিন ইনশাল্লাহ আরো ভালো করে লিখে বুঝাই দিতে পারবো। আচ্ছা, আর এখন একটু খেয়াল করো। আচ্ছা, আবার কেন জানি হচ্ছে হলো মাইমুনা কেন জানি ক্লাসের মধ্যে নাই, ও কি চলে গেছে? কমে যাচ্ছ কেন তোমরা? জি স্যার, একজন মাত্র বের হয়ে গেছে। আচ্ছা, ও কি ভুল করে বের হয়ে গেল না কি হলো? আমি তো আবার অ্যাডমিট দিচ্ছে। এই যে মাইমুনা আবার আসছে, ও ভুল করে মানে চলে গেছিল। আচ্ছা দেখো, তাহলে আমরা বিশেষণ পর্যায়ে আসছি। বিশেষণ মূলত কি? বিশেষণ হচ্ছে বিশেষ্য এবং সর্বনামের দোষ গুণ এগুলো তুলনা করলে তাকে বিশেষণ বলে। কেমন কথা, একটু আমরা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আমরা বললাম মাঠ। মাঠ মানে এই মাঠে ক্রিকেট খেলা হয়। এখন আমরা লিখলাম এই সবুজ মাঠে ক্রিকেট খেলা হয়। মাঠটার একটা দোষ গুণ তুলনা, একটা কালার তুলনা করলাম, আমরা সবুজ মাঠ এভাবে বললাম। তো এই যে সবুজ মাঠ বললাম, এটাকে বর্ণবাচক বিশেষণ বলা হয়। তাহলে বিশেষণটা কি? মাঠ হচ্ছে একটা বিশেষ্য। এই মাঠ শব্দটার একটা দোষ গুণ অবস্থা পরিমাপ এগুলা বোঝাচ্ছে। তো যথারীতি এখানেও যদি বলা হয় বিশেষণ কত প্রকার, এটা লিখবা না এভাবে, তুমি লিখবা বিশেষণ অনেক প্রকারের হয়, নিচে উদাহরণ সহ ব্যাখ্যা করা হলো। তারপর এখানে বর্ণবাচক আছে, বর্ণবাচক এই যে নীল সবুজ হলুদ। তারপর গুণবাচক আছে, গুণবাচকের মধ্যে আছে হচ্ছে হলো ঠান্ডা পানি, চালাক, ঠান্ডা, এগুলা এগুলো হচ্ছে গুণবাচক। তারপর অবস্থা, বিভিন্ন অবস্থা বোঝায়, চলন্ত ট্রেন, তরল পদার্থ,
হ্যাঁ, গতিশীল গাড়ি, গতিশীল, এগুলো আমাদের অবস্থা বুঝায়। তারপর ক্রমবাচকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আগের 9-10 বোর্ড বইয়ে সংখ্যা সংখ্যা বোঝানোর জন্যই একটা চ্যাপ্টার ছিল। আর পুরো সংখ্যার চ্যাপ্টারটা তোমাদের বইয়ে নাই, এটা এখানে দেয়া আছে হচ্ছে হলো তোমাদের এই বিশেষণ অংশে। তো এখানে লেখা আছে ক্রমবাচক। ক্রমবাচক মানে এখানে একটু খেয়াল করো, 1, 8 এগুলোকে ক্রমবাচক বলা হয়। তো ক্রমবাচক বিশেষণ, টাকার আগে এক লিখলে একটা দেখে মনে হবে এটা বিশেষ্য, কিন্তু একটা শব্দটা বিশেষ্য না, এটা একটা বিশেষণ। আহ আনিশা, তুমি কি আমার কথা স্পষ্ট বুঝতে পারতেছো? একটু আমাকে জানাও তো। জি স্যার। আচ্ছা, তুমি মাঝখানে চলে গেছিলে, এখন একটু ক্লাসে মনোযোগ দাও, হ্যাঁ? স্যার নেটে সমস্যা হচ্ছে দেখে বারবার খালি চলে যেতেছে। আচ্ছা, সমস্যা নাই, একটু মনোযোগ দাও। জি স্যার। তাহলে দেখো, আমরা আমাদের ক্রমবাচক উদাহরণটা বলা হচ্ছে এটা একটা সংখ্যার ধারণা। তাহলে সংখ্যা নিয়ে কয়েকটা পড়া আছে এখানে, একটু দেখো। 4 নম্বরে আছে ক্রমবাচক, 5 নম্বরে আছে পূরণবাচক। হ্যাঁ, এই দুইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলা ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমাকে বলা হবে 1 টাকা বা 10 টাকা, এখানে 1 বা 10 এইটা কি? এইটা হচ্ছে ক্রমবাচক বিশেষণ। তাহলে আমাদের একটু আমরা খেয়াল করলাম যে আমাদের এই যে পড়াটা আছে, এই পড়ার মধ্যে আমাদের কিছু ইম্পর্টেন্ট আছে। এই ইম্পর্টেন্ট গুলো কি একটু তোমরা খেয়াল করো। আমি একটু ড্রয়িং করে করে তোমাদের এখানে দেখাচ্ছি। এই যে আমাদের 4 নম্বরের এই যে ক্রমবাচকটা আছে, এই ক্রমবাচক, 5 নম্বরের এই পূরণবাচকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে পূরণবাচকটা কি? পূরণবাচকটা বিভিন্ন আহ তৃতীয়, চতুর্থ এগুলা বোঝায়। আমরা যখন 1, 2, 3, 4 সংখ্যা বলি, এটা সংখ্যাবাচক। তারপর যখন এক কথায় লিখি, 1, 2, 3 এভাবে কথায় লিখি, তাহলে সেটা হচ্ছে ক্রমবাচক। তারপর 34তম, তৃতীয়, দ্বিতীয়, প্রথম এগুলা লিখি, এগুলো হচ্ছে পূরণবাচক। তাহলে এই দুইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমরা দাগায় রাখলাম, একটু বুঝে নিলাম। তারপর উপাদানবাচক আছে, প্রশ্নবাচক আছে। তো এই প্রশ্নবাচকটার ক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার প্রশ্নবাচক তো আমরা সর্বনামেও দেখে আসলাম, তাহলে এই দুইটার পার্থক্য কোথায়? দুইটার পার্থক্য হচ্ছে শব্দের ব্যবহারে, শব্দটা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করা হলো। এই জন্যই ব্যাকরণিক শব্দ শ্রেণীটা আমি তোমাদের প্রথম পড়াচ্ছি এই অনলাইনের মধ্যে। কারণ অনলাইনের মধ্যে একবার তোমার মাথায় ব্রেন স্টর্মিং হবে, তুমি একবার চিন্তা করা শিখবা। তারপর তোমরা যারা আমার কাছে অফলাইনে পড়ো, তোমাদের যখন আবার বুঝাই দিব তখন তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আর এগুলা নিয়ে কোনো চিন্তা করবে না, এগুলা পিডিএফ বলো বা প্রিন্ট কপি বলো, সবই তোমার হাতের কাছে থাকবে, আমি দিয়ে দিব, চিন্তার কিছু নাই। তাহলে এখানে আমরা লিখছি আমাদের যে প্রশ্নবাচক, এখানে কতক্ষণ, কেমন, এই ধরনের শব্দগুলো আমাদের প্রশ্নবাচক বিশেষণকে বোঝায়। তো এই কয়টাই আমরা একটু মনে রাখবো, তাহলে আমাদের কাজে দিবে। আর আমরা আমাদের আগের সর্বনামে যেটা দেখে আসছি ওইটা একটু দেখো। এই যে দেখো, সর্বনামের পেজটা যে চলে আসলো, এখানে তোমরা একটু 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার এখানে কে, কার, কাকে, কিভাবে, যেগুলা সত্যিকার অর্থে প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন করতে যে আমরা ব্যবহার করি যেগুলা, সেগুলো আছে না? কায়নাত কি মনে হচ্ছে এই 5 নাম্বারের মধ্যে? আর বিশেষণে যেটা আসলাম, দুইটা কি একরকম? একটাতে কেমন ছিল, আর এখানে কি, কার আছে, দুইটা আলাদা না একটু? জি স্যার। হ্যাঁ, তাহলে এইটা নিয়ে প্রশ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর তোমরা অনেক সময় এগুলো গুলাই ফেলো, এলোমেলো করো। তাহলে যখন কেমন দিয়ে প্রশ্ন হবে, তখন এই কেমনটা হবে আমার একটা বিশেষণ, প্রশ্নবাচক বিশেষণ। আর যখন কি, আহ কাকে, কার, এগুলো দিয়ে প্রশ্ন হবে, তখন সেটা হবে আমার প্রশ্নবাচক সর্বনাম। এখন তোমরা যারা গতদিন আমার ক্লাস করছো, ওইখানে আমি বলছিলাম কি, এই কি বানান একটা আছে রস্বইকার দিয়ে, একটা কি বানান আমার রস্বইকার দিয়ে, আরেকটা কি বানান আমার দীর্ঘইকার দিয়ে।
এখন আমাকে যারা গতদিন ক্লাস করছো তাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে বলো কোথায় কোন কি ব্যবহার হয়। তালহা তুমি একটু চেষ্টা করো তো উত্তরটা করার। স্যার ওই ক্লাসে তো আমি ছিলাম না, আমি তো ফার্স্ট ইয়ারে ছিলাম। আচ্ছা আচ্ছা, কে পারবা? আমরা কোথায় স্যার আমি স্পেস বলি, দিয়ে লিখি আর দিয়ে লিখি? স্যার আমি বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার রস্বইকার দিয়ে আমরা শুধু হচ্ছে হ্যাঁ নার উত্তরগুলো দেই, আর হচ্ছে দীর্ঘইকার দিয়ে হচ্ছে ব্যাখ্যামূলক হচ্ছে প্রশ্নগুলোর উত্তর করে থাকি। হ্যাঁ, থ্যাংক ইউ, একদম ঠিক বলছেন আপনি, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমরা যখন হ্যাঁ না প্রশ্নের উত্তর হয়, কায়নাত তুমি কি ভাত খেয়েছো, তুমি বললা না স্যার, তুমি বলছো হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ না প্রশ্নের উত্তর দিলে কয় রস্বইকার কি, এই কি পাওয়া রকম, এটা রস্বইকার শুধু। আর এখানে দীর্ঘইকার, আমাদের এই যে দীর্ঘইকার আছে, দেখো দীর্ঘইকার আমরা যদি নেই, এই দীর্ঘইকারটা বড় না দীর্ঘইকার, তাহলে দীর্ঘইকার হয় যখন বড় প্রশ্নের উত্তর। কায়নাত তুমি কি কি দিয়ে ভাত খেয়েছো, তুমি বলে স্যার আমি ভাত, তারপর ডাল, তারপর মুরগি, আমি এইগুলা দিয়ে ভাত খেয়েছি, এই যে বড় প্রশ্নের উত্তর সেখানে কয় দীর্ঘিকার, যেখানে ছোট প্রশ্নের হানা প্রশ্নের উত্তর সেখানে কয় রস্বইকার। এখন আমাদের ক্লাসের মধ্যে তুবা নামে একজন আছেন, তুবা আপনি একটু বলেন তো আমরা কি বললাম এই কয় রস্বইকার কি আর কয় দীর্ঘের কি নিয়ে। আচ্ছা, এখানে আমি একজনকে প্রশ্ন করতেছিলাম, সে কেন জানি উত্তর দিলা না। আচ্ছা, তাহলে আমরা পড়াটা আগাই নেই, ও মনে হয় জুমে অন করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো। তাহলে আমরা প্রশ্নবাচক সর্বনাম আর প্রশ্নবাচক বিশেষণ দুইটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা বিশেষণ চলে যাই। আমাদের বিশেষণ পড়ার মধ্যে ইম্পর্টেন্ট বলতেছিলাম আমরা হচ্ছে হলো ক্রমবাচক আর পূরণবাচক। পূরণবাচকে বললাম 34তম, তৃতীয়, দ্বিতীয়, এগুলা পূরণবাচক। ক্রমবাচক এক দুই, এক দুই এর লিখিত অংশ ফর্মে আসলে সেটা হচ্ছে ক্রমবাচক, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর আমরা প্রশ্নবাচকটা খেয়াল করলাম। আর ভাববাচক বিশেষণ, এটা আমাদের খুবই কাজে লাগবে। ভাববাচক বিশেষণ থেকে প্রশ্ন কঠিন হলেই জাহাঙ্গীরনগরে একটা না একটা আসি ভাববাচক বিশেষণ থেকে। কি প্রশ্ন আসে একটু খেয়াল করি। আমরা এখানে লেখা আছে খুব ভালো খবর, গাড়িটা বেশ জোরে চলছে। খুব এবং বেশ এগুলো হচ্ছে ভাববাচক বিশেষণ। হ্যাঁ, আমরা এভাবেই মনে রাখবো। এখন তুমি বলতে পারো স্যার এগুলো তো আমার মনে থাকে না, মনে ভুলে যাই। এই জন্য তো আমি পড়ানোর সময় ভালো করে বলে দিচ্ছি যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমরা ভুলে যাই, এগুলো একটু ট্রিকি কোশ্চেন হয়। তো তুমি এখন থেকে একটু প্র্যাকটিস করো, কয়েকবার পড়ো। তোমাদের তো এখন অনেক দেরি আছে ভর্তি পরীক্ষা, আর তোমরা যারা আর্টস এবং কমার্স আছে তোমাদের তো এগুলাতেই ভালো হইতে হবে। তো আমি তো ক্লাসের মাঝখানে মাঝখানে বলে দিচ্ছি, তুমি তাহলে এগুলো নোট করে নাও, এগুলো একটু ভালো করে শিখে নাও। আর মনে থাকবে না, বারবার পড়ো, বারবার পড়লে ঠিকই মনে থাকবে, কোনো না কোনো সময় দেখবে অনেক ভালো বুঝতেছো তুমি। তাহলে আমরা ভাববাচক বিশেষ্য, প্রশ্নবাচক, পূরণবাচক, ক্রমবাচক এগুলাকে আমরা ইম্পর্টেন্ট হিসেবে ধরে নিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এরপর আমাদের আরেকটা পড়ায় চলে যাব, একটু খেয়াল করি। এরপর আমরা ক্রিয়াতে চলে আসি। এই ক্রিয়াটা বোঝাটা খুব দরকার আমাদের। ক্লাসও মোটামুটি একটু অনেকক্ষণ হচ্ছে এবং সবার মনোযোগ মনে হয় একটু কমে যাচ্ছে। তো সবার মনোযোগ কি ঠিক আছে? আমরা কি আগাবো না আজকে এই পর্যন্তই রাখবো? জি স্যার স্যার, আরো ক্রিয়াটা পড়বো। পড়ি আজকে। আচ্ছা, তাহলে ক্রিয়া পড়ার জন্য আমাদের যেটা লাগবে, ক্রিয়ার ইংরেজি হচ্ছে ভার্ব। ইংরেজিতে ভার্ব যেভাবে কাজ করে বাংলায় ক্রিয়া ওভাবে কাজ করে, কিন্তু ইংরেজির সাথে বাংলার একটা পার্থক্য আছে। বাংলায় ক্রিয়াপদটা হয় বাক্যের শেষে, আর ইংরেজিতে ক্রিয়াপদ হয় বাক্যের মাঝখানে। আমি যদি বলি আই ইট রাইস, এই যে ইট আমার একটা ভার্ব, এই ভার্বটা হয় বাক্যের মাঝে। আর বাংলায় যদি আমি একই কথাটা বলি আমি ভাত খেলাম, এই খেলাম শব্দটা হবে আমার বাক্যের শেষ অংশে। এটা হচ্ছে গঠনগত বাংলার সাথে ইংরেজির পার্থক্য।
এখন আমাদের ক্রিয়ার বেসিক টুকু কি লাগবে? প্রথম বেসিক আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সমাপিকা অসমাপিকা বুঝা। এই বুঝাটা কিন্তু আমাদের কাজে লাগবে কোথায়? আমাদের বাক্য রূপান্তর, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটা হচ্ছে হলো সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, ওখানে আবার কাজে লাগবে এই সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া বোঝাটা। তাহলে আমরা একটু বুঝে নেই, এবং এইটা বোঝা বোঝা গরম গরম বোঝার পর পর আমরা আবার নেক্সট অনলাইন ক্লাসে ওই সরল থেকে জটিল যুগে ওগুলা শিখবো, ওখানে আবার রিভিশন দিব। এটা তোমাদের একদমই ভুলে যাবা না, আমার ক্লাসগুলো একটু করো, দেখবা তোমার পড়াটা কয়েকবার পড়ার হলে তখন দেখবে যে তুমি অনেক ভালোই বুঝতেছো বাংলা। জি স্যার। তাহলে এখানে দেখো, হ্যাঁ বলো। হ্যালো, কেউ কিছু বলতে চাইলা? না স্যার, বলছি যে হ্যাঁ বুঝছি কথা। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে ক্রিয়ার প্রকারভেদ দেয়া আছে। ক্রিয়া তো আমরা মোটামুটি বুঝলাম, তোমরাও চিনো ক্রিয়া নিয়ে। প্রথম অংশ যতটুকু আছে ওটুকু একবার একটু রিডিং দেখো তাহলেই হবে। তো এখানে যেটা প্রথম অংশে একটু ইম্পর্টেন্ট আছে, সেখানে লেখা আছে যে পক্ষ, পুরুষ বা কাল ভেদে ক্রিয়ার রূপভেদ হয়। হ্যাঁ, ক্রিয়ার কাল মানে টেন্স অনুযায়ী তো চেঞ্জ হবেই। আমি বললাম আমি খাবো, আমি খেলাম, আমি খাই, এই যে একটা অতীত বর্তমান ভবিষ্যৎ এই অনুযায়ী পরিবর্তন হয়। আরেকটা ক্রিয়াটা পরিবর্তন হয় কিভাবে? এটা হচ্ছে হলো আমার বিশেষ্য এবং সর্বনাম দেখে। বিশেষ সর্বনাম যদি সে থাকে তাহলে একরকম হবে, তিনি থাকলে একরকম হবে। এই যে একটা পার্থক্য। তাহলে আমরা ক্রিয়ার যে চেঞ্জটা খেয়াল করি, এই চেঞ্জটা আমরা দেখতে পাই আমাদের কর্তা মানে সাবজেক্ট এবং আমার টেন্স ক্রিয়ার কাল কোন ক্রিয়ার কালে আছে এর ভিত্তিতে হয়। আমরা এতটুকু বেসিক বুঝলাম। আমাদের যেটা কাজ, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সমাপিকা অসমাপিকা এটা বোঝা। তো একটু আমরা খেয়াল করি সমাপিকার মানে কি। সমাপিকা মানে যে বক্তব্য সমাপ্ত করে। সমাপিকা মানে সমাপ্ত হয়েছে বক্তব্য এমন বোঝায়। অসমাপিকা মানে বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় নাই। আর এখানে সমাপিকা ক্রিয়া মানে বোঝায় যে ক্রিয়ার মাধ্যমে আমার বক্তব্য, আমি যা বোঝাইতে চাচ্ছি এটা পুরোপুরি আমি বোঝাতে পারলাম। আর অসমাপিকা মানে বুঝায় আমি আমার বক্তব্যটা শেষ করতে পারি নাই, আমার যে ক্রিয়াপদটা আমি ব্যবহার করছি ওইটা দিয়ে আমার বক্তব্যটা শেষ না। তাহলে এখানে উদাহরণ একটু খেয়াল করো। ভালো করে পড়াশোনা করবে, দেখো এখানে আছে না? এখন এই যে ভালো করে পড়াশোনা করবে, করবের মাধ্যমে আমার বক্তব্যটা শেষ হয়েছে না? জি স্যার। আচ্ছা, এরপর একটু খেয়াল করো, আমরা লিখছি যে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। এখানে দেখো লেখা আছে একই প্রশ্ন কিন্তু একটু ঘুরায় লেখা আছে। ভালো করে পড়াশোনা করলে ভালো ফল হবে। এই যে ভালো করে পড়াশোনা করলে, ভালো করে পড়াশোনা করলে বললে কি আমার বক্তব্যটা শেষ হয়? বক্তব্য তো শেষ হয় না। এই যে একটা ক্রিয়াপদ আমি ব্যবহার করলাম, ইউজ করলাম, কিন্তু আমার বক্তব্যটা শেষ হলো না। এই যে ঘটনাটা এটাকেই বলা হয় অসমাপিকা ক্রিয়া। তাহলে এই অসমাপিকা ক্রিয়া আমরা দেখতে পাই আমাদের জটিল বা মিশ্র বাক্যের মধ্যে। এখানে অনেকগুলা এরকম অসমাপিকা ক্রিয়া থাকে, আমার বক্তব্যটা শেষ হয় না, এভাবে আমার বাক্যটাকে বড় করে লিখতে হয়। আর সরল বাক্য মানে সবকিছুই সরল, সবকিছু ইজি এবং সিম্পল। এই জন্য সরল বাক্যের মধ্যে একটাই সমাপিকা ক্রিয়া থাকে। এই জন্য সরল বাক্য যখন আমরা পড়ি তখন আমরা বলি এটা একের গল্প। একের গল্প মানে সবকিছু একটা করে, কর্তা বা সাবজেক্ট একটা, ক্রিয়া একটা, একটা ক্রিয়া বলতে একটা সমাপিকা ক্রিয়া একটা, এগুলা থাকে। তো ওই যে আমাদের ওখানে বেসিকটা লাগবে, ওই বেসিকের পড়া আমরা এই ক্রিয়া পড়ার সময় বুঝে গেলাম। তাহলে সমাপিকা ক্রিয়া কি? আমাদের বক্তব্য সমাপ্ত করে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, অসমাপিকা ক্রিয়া কি? আমার বক্তব্য শেষ হয় না, আমার বক্তব্যটা আংশিক থাকে, পুরোপুরি হয় না, এটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। তো অসমাপিকা ক্রিয়ার অনেকগুলা নাম এখানে আছে, দেখো ভূত অসমাপিকা, ভাবী অসমাপিকা, শর্ত অসমাপিকা ক্রিয়া। এগুলো অদ্ভুত পড়া, উদ্ভট পড়া, কিন্তু তোমাদের বই আছে কি আর পড়বা, একটু জানতে তো হবেই, না জানলে কেমন না। তো আমরা একটু দেখি কি আছে এখানে। ভূত অসমাপিকা ক্রিয়া মানে এখানে বুঝাচ্ছে সে গান করে আনন্দ পায়। মানে একটা কাজ আমি যে করতেছি, এই কাজটা করার পিছনে একটা লজিক আছে আমার। লজিকটা হচ্ছে
আনন্দ পেতে হবে আমাকে গানটা করে, এরকম বললে এটাকে অসমাপিকা ক্রিয়া বলে। আর ভাবি অসমাপিকা ক্রিয়াটা কি, এটা ক্রিয়ার কাল টেন্স যদি চিন্তা করি, এটা অনেকটা ভবিষ্যৎ টেন্স বোঝায়। সে গান শিখতে রাজশাহী যায়, গান কি পুরোপুরি শিখছে রাজশাহী যাওয়ার সময় কিন্তু গানও পুরোপুরি পারে না। এই যে একটা অসম্পূর্ণ, মানে একটা ভবিষ্যতে গান ও শিখতেছে এরকম একটা ব্যাপার, এটাকে ভাবি অসমাপিক ক্রিয়া এভাবে বলে। আমাদের জন্য 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। এখানে লেখা আছে শর্ত অসমাপিক ক্রিয়া। শর্ত অসমাপিক ক্রিয়া কি, গান করলে তার মন ভালো হবে, মানে একটার শর্তে আরেকটা। তো শর্ত অসমাপিকা ক্রিয়াটা আমাদের অনেক করে প্রয়োজন হবে সরল থেকে জটিল বা মিশ্র বাক্য করার সময়, এই জন্য আমরা এটা একটু জেনে রাখলাম। তারপর আছে কর্মের উপস্থিতি। কর্ম কি, কর্ম হচ্ছে অবজেক্ট। একটা বাক্যের মধ্যে অবজেক্ট কয়টা আছে এর ভিত্তিতে ক্রিয়াটা কয়েক প্রকার আছে, এটা 3 প্রকারই আছে। অকর্মক মানে যেখানে কর্ম নাই, হ্যাঁ, যেখানে অবজেক্ট নাই। যেমন সে ঘুমায়, সে খাটে ঘুমায় যদি বলতাম, খাটে হচ্ছে আমার একটা কর্ম, কিন্তু এখানে খাটের কথাটা নাই, বিছানায় ঘুমায় এই কথাটা নাই, সে শুধু ঘুমায়, সে হচ্ছে আমার একটা কর্তা বা সাবজেক্ট। এবং ঘুমায় এটা হচ্ছে আমার আহ একটা ক্রিয়াপদ। তাহলে এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের কোনো কর্ম নাই, অকর্মক। এটা কিন্তু আমাদের সমাপিকা ক্রিয়ায়ও বটে। তাহলে এই যে আমরা বলতেছি যে উম কর্ম আছে কি কর্ম নাই, মানে অবজেক্ট আছে কি অবজেক্ট নাই, এর ভিত্তিতে ক্রিয়াপদ যে 3টা প্রকার, এগুলার ক্রিয়াপদ গুলো কিন্তু সবগুলাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমাপিকা ক্রিয়া। তাহলে একটু আগে সমাপিকা ক্রিয়া পড়ছো, এখন আবার যদি এসে বুঝতে না পারো তাহলে কিন্তু হবে না। আমরা কি অকর্ম মানে কি এবং এটা যে একটা সমাপিকা ক্রিয়া, এগুলো কি সবাই বুঝছি যারা ক্লাসের মধ্যে আছো? উমা, কেউ কেন জানি কথা বলে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই বাক্যে কোনো জি স্যার, কর্ম বুঝছি। নাই, কর্ম সাবজেক্ট নাই। তারপরে আমরা পরের slide, আমরা ক্লাসটা আর 2-1 মিনিট চালাবো, তারপরে আবার একটা লিংক দিব, হ্যাঁ, ওই লিংকে জয়েন করে আমরা বাকিটুকু একটু শেষ করবো। আমরা হয়তো বা 10-15 মিনিটই পড়বো, কিন্তু ক্লাসটা হয়তো বা 2-1 মিনিট পর শেষ হয়ে যাবে। তারপর দেখো এখানে সকর্মক মানে কি, দেখো সে বই পড়ছে আমরা লিখলাম, তাহলে এখানে বইটা হচ্ছে আমাদের একটা কর্ম বা একটা অবজেক্ট। আর দ্বিকর্ম কি, 2টা কর্ম থাকে। শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে ছাত্রকে এবং বই, বই হচ্ছে আমার বস্তু, আর ছাত্রকে এটা হচ্ছে একটা প্রাণী, প্রাণ আছে। তাহলে এই প্রাণ আছে প্রাণ নাই এর ভিত্তিতেও আমাদের কর্মটা ভাগ হয়। আমরা কারক পড়ার সময় আরো বিস্তারিত এটা শিখবো। আমরা কারকও শিখবো, মানে আমরা পুরো বইটাই তো 19-এর বোর্ড বইটা শেষ করব না। তো তার লক্ষ্য হিসেবে আগে ইন্টারমিডিয়েটের পড়াটা শেষ করে নিচ্ছি, তারপর আমরা এই বইটাই তো শেষ করব আমাদের এই কোর্সের আন্ডারে। এই বই যখন শেষ করব তখন আবার এগুলা পড়বো আমরা। তো আমি একটু 5 মিনিটের একটা ব্রেক নিই, অনেক কথা বললাম, তারপর আবার একটা লিঙ্ক দিচ্ছি, তোমরা জয়েন করো, ঠিক আছে? স্যার আজকে আবার একটা লিঙ্ক। তোমাদের অনেক কষ্ট হচ্ছে, 10টা, 10:30 বেজে গেছে তো। তোমরা অনেকে হয়তো বা ক্লান্ত হয়ে গেছো। এখন দেখো, আমরা আলোচনা যেখানে ছিলাম, আমরা ছিলাম সেটা হচ্ছে হলো আমাদের অকর্মক, সকর্মক, দ্বিকর্মক, এই যে কর্মের ভিত্তিতে ক্রিয়া, এটাকে বুঝতে হবে। প্রথমত বুঝতে হবে কর্ম জিনিসটা কি। কর্ম বিষয়টা হলো ইংরেজিতে যেটাকে বলে অবজেক্ট, বাংলায় বলে কর্তাকে সাহায্য করে কোনো একটা কাজ করতে, যে সেটাই হচ্ছে কর্ম। এখানে যদি আমরা কর্ম খেয়াল করি, সে পড়ছে, আমার সে হচ্ছে কর্তা, সাবজেক্ট, পড়ছে হচ্ছে আমার ক্রিয়া। এখন এর মাঝখানে আমরা বললাম সে বই পড়ছে, এই বইটা হচ্ছে আমার এখানে কর্ম বা অবজেক্ট। যখন এরকম একটা কর্ম থাকবে, একটাই কর্ম থাকবে, তখন আমরা ক্রিয়াটাকে বলবো সকর্মক ক্রিয়া। এখন বিষয় হলো কর্ম আমরা কিভাবে বুঝতে পারবো, চিনতে পারবো। তো এটা কারক পড়ার সময় আমরা শিখবো। এখন শুনে রাখো, সেটা হচ্ছে, হ্যাঁ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কর্ম।
কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের কর্ম। তাহলে এখানে একটু খেয়াল করো, সে কি পড়ছে, সে বই পড়ছে। এই যে সে কি পড়ছে, বই পড়ছে, এই আমরা উত্তর পেলাম। এখানে বইটা হচ্ছে আমাদের একটা কর্ম, একটাই কর্ম আছে, এই জন্য এটাকে আমরা ক্রিয়া বলবো, সকর্মক ক্রিয়া। মানে একটাই কর্ম আছে, একটাই সক্রিয় আছে, এই জন্য সকর্মক ক্রিয়া। এখন যদি দুইটা কর্ম থাকে, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক, এমন ভাবে থাকতে পারে, সেক্ষেত্রে এটাকে দ্বি কর্ম, দুইটা দ্বি কর্ম ক্রিয়া এভাবে নামকরণ আমরা করতে পারি। তো একটু সবাই আনমিউট করে আমাকে বলো আমার কথাটা তোমরা। স্যার আপনার কথা জি মাঝখান স্যার। থেকে মাঝখান থেকে কেটে যেতেছে। স্যার আপনার অনেকগুলো কথা স্যার শুনতে পাইনি। সবাই একটু আমাকে বলো, তুমি আমাকে তো বুঝতে পারছো? না স্যার, আপনার ভয়েস স্যার ক্লিয়ার কথা না। একটুখানি আস্তে আস্তে যে আসে। মাঝখান দিয়ে যে কেটে যায় ওই সবার মিউট করে দিতে বলবেন মাইক্রোফোন, তাইলেই হবে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারলো না, মানে এখন আমি যে কথাগুলো বললাম? আচ্ছা দেখো, এর যে প্রশ্নটা আসছি, স্যার আপনার তার কোনো কথা কিছু শোনা যাচ্ছে না। যাচ্ছে না। আচ্ছা এখন 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 শোনা যাবে, একটু খেয়াল করো। আমরা বলতেছিলাম হলো আমাদের কর্মটা আসলে কি জিনিস বুঝায়। কর্মটা বুঝায়, এটা হচ্ছে ইংরেজিতে অবজেক্ট। এটা কি বুঝছি আমরা সবাই? জি স্যার। জি স্যার। এই যে এখানে খেয়াল করো, কর্মটা বের করি কিভাবে, আমরা আমরা বের করি কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়। এখানে খেয়াল করো, সে কি পড়ছে, বই পড়ছে, কি প্রশ্ন করে উত্তর পেলাম, এটাকে ইংরেজিতে বলে অবজেক্ট, বাংলায় বলে কর্ম। যখন একটা কর্মই থাকবে, কোনো ব্যক্তি না বস্তু এগুলো নিয়ে কোনো ঝামেলা থাকবে না, তখন সেই কর্মটাকে আমরা বলবো সকর্মক, একটাই কর্ম। যখন একটা ব্যক্তি একটা বস্তু এরকম দুইটা থাকবে, তখন সেটাকে আমরা বলবো দ্বিকর্মক মানে ক্রিয়ার একটা উদাহরণ। মানে ক্রিয়া একটা, কিন্তু তার দুইটা কর্ম থাকবে, দুইটা অবজেক্ট থাকবে, বিষয়টা এরকম। তো এইটা আমাদের জানতে হবে কারক পড়ার জন্য, আর অন্যান্য ক্ষেত্রে আমাদের কাজে লাগবে না। এটা নিয়ে আমাদের অত মাথা না ঘামাইলেও চলবে। আমাদের পরের গুলা লাগবে, পরের গুলো একটু খেয়াল করো। সরল ক্রিয়া, সরল ক্রিয়া মানে যে ক্রিয়াটার কোনো ভেজাল নাই, একটাই শব্দ, একটাই আহ ক্রিয়া, সেটা হচ্ছে আমাদের সরল ক্রিয়া। আর প্রযোজক ক্রিয়াটা আমাদের একটু বুঝতে হবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসবে, এটা তোমাদের জানতে হবে। আর সেটা কি একটু খেয়াল করি আমরা। কর্তা, কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন ধরো উদাহরণটা খেয়াল করো, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। রাখাল কি নিজে ঘাস খায় না গরু ঘাস খায়? গরু ঘাস খায়। গরু ঘাস খায়। আচ্ছা, এই যে গরুটা ঘাস খাচ্ছে, তো কিন্তু রাখাল গরুটাকে সাহায্য করতেছে, ইনসিস্ট করতেছে, জোর দিচ্ছে যে এইখানকার ঘাসগুলা খাইতে হবে। এই যে রাখাল যে এভাবে একটা কাজ করাই নিচ্ছে একটা গরুটার মাধ্যমে, এই জন্য আমার এখানে হচ্ছে হলো এই যে খাওয়ায়, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা প্রযোজক ক্রিয়া, মানে কর্তা কোন একটা কাউকে যে কাজ করাই নিচ্ছে। এরকম আমরা উপরের উদাহরণটা একটু খেয়াল করি, শিক্ষক ছাত্রকে বই দিলেন, দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণটা একটু খেয়াল করি। শিক্ষক কাকে বই দিলেন, ছাত্রকে বইটা দিলেন না? এই জন্য জি স্যার। এক্ষেত্রে শিক্ষকও আমাদের হচ্ছে হলো একটা প্রযোজক ক্রিয়ার উদাহরণ। বোঝা গেছে? তারপরে এখানকার প্রথম উদাহরণটা একটু খেয়াল করো, তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন। তিনি অঙ্ক করতেছেন না আমি অঙ্ক করতেছি? আমি অঙ্ক করতেছি না? জি স্যার। আচ্ছা, এই জন্য এইটা বলা হচ্ছে
আমাকে এখানে আর তিনটে হচ্ছে আমার একটা হলো কর্তা, কিন্তু আমাকে অঙ্ক করাচ্ছেন, আমি হচ্ছে একটা কর্ম, এবং হচ্ছে হলো আমার অঙ্ক করাচ্ছেন, এই অঙ্ক করাচ্ছেনটা আমার একটা প্রযোজক ক্রিয়া, মানে কর্তা অন্যকে দিয়ে কোনো কাজ করাই নিলে তাকে আমরা প্রযোজক ক্রিয়া বলবো। এরপরে আমাদের উদাহরণ নাম ক্রিয়া। হ্যাঁ, নাম ক্রিয়া কি একটু আমরা খেয়াল করি। আকাশে বিদ্যুৎ চমকায়, বিশেষণ কম শব্দ থেকে আ যুক্ত কমা হয়েছে, বাজারে সবজির দাম কমছে। মানে এখানে আহ চমকায়, কমছে, এই শব্দগুলা আমাদেরকে নাম ক্রিয়া, কোনো একটা শব্দকে ক্রিয়া বানাই আমরা এভাবে। মনে করো আমরা বললাম চমক, চমক শব্দটাকে আমি বলছি চমকাচ্ছে, এরকম একটা বিশেষ্যকে ক্রিয়া বানাইলে তখন আমরা তাকে বলবো নাম ক্রিয়া। নাম মানে একটা নাউন, নাম মানে তো নাম, ক্রিয়া মানে না, এই নামটাকে একটা বিশেষ্যকে একটা ক্রিয়া বানানো। যেমন এখানে বিদ্যুৎ চমক, চমক থেকে চমকায়, বাজারে দাম কমা থেকে কমছে, ছটফটানো থেকে ছটফটাচ্ছে, এভাবে আর কি, এগুলা নাম ক্রিয়া। তারপর সংযোগ ক্রিয়া কি? সংযোগ ক্রিয়া হচ্ছে হলো করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, এগুলোকে আমাদের সংযোগ ক্রিয়া বলতেছে। হ্যাঁ, আমরা একটু উদাহরণ খেয়াল করে একটু দেখো। সাঁতার কাটা, বিপদ কাটা, হ্যাঁ, তারপর মন দেয়া। হ্যাঁ, এই যে কাটাটা হচ্ছে কি? কাটাটা হচ্ছে একটা সংযোগ ক্রিয়া, মানে আমি সাঁতার কাটছি, সাঁতারের সাথে কাটাটা একটা মিল আছে। একটা বিশেষ্য বিশেষণ ধনাত্মক শব্দের পরের সাথে একটা ক্রিয়া মিলে, এটা শুধু একটা ক্রিয়া না, শুধু ক্রিয়াপদটা না, এর আগের শব্দটার সাথে মিল রেখে হচ্ছে। এই যে একটা মিল রেখে হচ্ছে, এই জন্য এটাকে সংযোগ, মানে ওই ক্রিয়াটাকে একটা সংযোগ, একটা ব্রিজ হিসাবে ধরে নেওয়া হচ্ছে। তো এগুলা কি? এগুলা আমার শুধুমাত্র সংযোগ, মানে একটাই ক্রিয়া আছে আর বাকিটা ক্রিয়া না, ওইটা একটা বিশেষ্য নালে বিশেষণ। কিন্তু নিচের উদাহরণটা একটু খেয়াল করো, যৌগিক ক্রিয়া, দুইটা ক্রিয়া মিলে একটা শব্দ। আমাদের খুবই পরিচিত একটা গল্প আছে, গল্পটা আমি নামটা বলতেছি, একটু খেয়াল করো তো তোমরা জানো কিনা। আমরা একটা পড়ে পাওয়া নামে একটা গল্প পড়ছি না? কার এটা একটু বলতে পারবা কেউ? পড়ে পাওয়া গল্পটা, কয়েকটা বাচ্চা যে একটা সবুজ কালারের টিনের বাক্স পায়, অনেক জি স্যার, এটা টাকা পড়ছি পয়সা বাট অনেক কিছু ছিল। রাইটার নাম মনে নাই। আচ্ছা, পড়ছি তো নাকি? পড়ে পাওয়া একটা নাম পাইছি না ওখানে, গল্পটার নাম? জি স্যার। এই যে দেখো, পড়ে, পড়ে একটা ক্রিয়া আর পাওয়া একটা ক্রিয়া, পড়ে পাওয়া দুইটা ক্রিয়া মিলে একটা যৌগিক ক্রিয়ার উদাহরণ। এগুলো সব লেখকই জানে, মানে আমরা যে বই লিখি, পড়া পড়ি না, যারা লেখক সাহিত্যিক তারা এগুলো কম বেশি সবই জানে। এই জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার এই গল্পের মধ্যে, পড়ে পাওয়া গল্পের মধ্যে এটা লিখতে পারছিল। পড়ে পাওয়া নামটা কি? একটা যৌগিক ক্রিয়ার উদাহরণ। এরকম আমাদের লাইফ লিসন সব জায়গায় আছে। মাসি পিসি কেমন এটা উদাহরণ, মাসি পিসি একটা সমাসের উদাহরণ, এটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এগুলা, এই গল্পগুলা, নামগুলা আমাদের ব্যাকরণের খুবই পরিচিত জিনিস, এগুলো একটু বুঝে নিতে হবে, আর ভর্তি পরীক্ষায় এভাবেই প্রশ্ন আসে। তাহলে একটু খেয়াল করো, মরে যাওয়া, মরছি, মরছিও একটা ক্রিয়া, যাওয়াও একটা ক্রিয়া, দুইটা মিলে একটা যৌগিক ক্রিয়া। এখন কি আমার কথাটা সবাই তোমরা যারা আছো ক্লাসে বুঝতে পারলা? জি স্যার। জি জি স্যার। আচ্ছা, মোটামুটি তাহলে সরল ক্রিয়া, প্রযোজক ক্রিয়া মানে কাউকে দিয়ে কাজ করায় নেয়, নাম ক্রিয়া একটা নাম থাকবে, তার সাথে কাটা, চাওয়া, হওয়া এগুলো যুক্ত থাকবে। সংযোগ ক্রিয়া, সংযোগ ক্রিয়া হচ্ছে মানে একটা নাম থাকবে, বিশেষ্য বিশেষণ, কাটা, হওয়া, ধরা এগুলো থাকবে। নাম ক্রিয়া কি? বিশেষ্য, চমক, চমকানো। হ্যাঁ, তারপর হচ্ছে হলো কমা, কমছে, তারপর হচ্ছে ছটফটানো, ছটফটাচ্ছে। শব্দ থেকে আমার ক্রিয়া। আর সংযোগটা কি? একটা বিশেষ্য বিশেষণ থাকবে, তার সাথে কাটা, হওয়া যুক্ত থাকবে। আর এই ক্রিয়াটা কি? দুইটা ক্রিয়া মিলে একটা শব্দ ক্রিয়া হবে। এই ক্রিয়া সম্পর্কে আমাদের ধারণা, এটা আমাদের বুঝতে একটু দেখাই। তোমরা একটু ভালো করে একটু পড়লেও আমার তাহলে ভালো জানতে হবে। তারপর ক্রিয়া পরীক্ষায় আসে, এটা ভালো জানতে হবে, এগুলো একটা রুটিন পড়লে তুমি বুঝতে পারবে এগুলো একটা ক্রিয়ার কালের সাথে মিল আছে। তো ক্রিয়ার কাল হবে। স্যার আপনার কথাটা না ক্লিয়ারলি আসতেছে না, বুঝতে পারতেছি না। হ্যাঁ স্যার, কথা একটুখানি মানে কেটে কেটে আসতেছে স্যার। অনেক সময় কি হয়, তোমাদের অনেক ফোনের নেটওয়ার্ক ভালো থাকে না, নেটওয়ার্ক ভালো না থাকলে এরকমটা হয়।
আমার নেটওয়ার্ক ভালো দেখাচ্ছে, মানে আমার স্পেসটা অনেক বেশি সবুজ দেখাচ্ছে, মানে কথাটা যাচ্ছে। তোমাদের মনে হয় কোনো একটা প্রবলেম হচ্ছে নেটের। স্যার নেট আচ্ছা আমাদেরও ঠিক দেখো আছে, আমরা বাট আপনার হেডফোনের কারণে এটা হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এটাও হইতে পারে। লং স্টোরি শর্ট করি, আমরা আমরা বিশেষণ ক্রিয়াটা পড়লাম। তোমাদের এইচএসসি 26 তোমাদের জন্য এই দুইটাই ইম্পর্টেন্ট, সর্বনাম বিশেষণ এবং ক্রিয়া। তো এইটা আমরা পড়ে ফেললাম। আমি একটু এখন একটু খেয়াল করি, দেখি যে আর কোনটা ইম্পর্টেন্ট আছে। একটু আমাকে সময় দাও, একটা মিনিট। আচ্ছা একটু খেয়াল করো। হ্যাঁ একটু খেয়াল করো, আমাদের তোমাদের এইচএসসি 26 যারা আছো তাদের জন্য সর্বনাম বিশেষ্য ক্রিয়া, ক্রিয়াটা এবার আসছে, ক্রিয়াটা অতটা লাগবে না, এটা স্কিপ করতে পারো। আর আবেগ শব্দ গত ক্লাসে আমরা পড়ছি, এই তিনটাই বেশি করে ইম্পর্টেন্ট। তো আজকে আমরা পড়ছি বিশেষ্য, সর্বনামটা একটু রিভিশন দিছি, বিশেষণটা পড়ছি। এই তিনটাই ভালো করে পড়বা। বোঝা গেছে তোমাদের ইম্পর্টেন্ট কোনটা কোনটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আহ, আজকের মোটামুটি ক্লাস আর অনুসর্গ একটু রিডিং করলে বুঝতে পারবে। যোজক বা যোজকটা আমাদের একটু লাগবে। যোজক মানে কিন্তু এবং এগুলা লাগবে, এগুলা হচ্ছে আমাদের যৌগিক বাক্য পড়ার ক্ষেত্রে লাগবে। তখন আরো একটু রিভিশন দিয়ে ওইগুলা পড়াবো। নেক্সট আমাদের জুম ক্লাসে বাক্য রূপান্তর আমরা পড়বো। আমরা দুইটা সেশন নিব। আমরা সেদিনকে একটু তাড়াতাড়ি রাতের পড়বো, 7টা 8টা এরকম সময় থেকে পড়ে দুইটা ক্লাস একটু ব্রেক দিয়ে আমরা পড়বো। তো আজকের ক্লাসটা আমরা রেকর্ড করছি, রেকর্ডিং আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় দেন ওখান থেকেও একটু দেখে নিতে পারবা। আর এমনিতে জি কেমন স্যার। লাগলো ক্লাস এই জুমের মধ্যে, ক্লাসের মধ্যে? স্যার স্যার সবকিছু ঠিক আছিল, খালি ওই যে মাঝখান দিক দিয়ে একটুখানি কথা আটকে আটকে গেছে। আচ্ছা, এটা অনেক সময় ম্যান টু ম্যান ভেরি করে, অনেক সময় তোমাদের নেটওয়ার্কের কারণেও এটা হয়। তো আমার নেটওয়ার্কটা ভালোই, আমি নেওয়ার চেষ্টা করছি, মোটামুটি ক্লিয়ার আছে। তারপরেও যদি প্রবলেম হয় দেন তোমরা না বুঝতে পারলে ওখানে প্রশ্ন করি, আমি আবার তখন বুঝাই দিব। তো কোন জায়গাটা তোমরা আজকের ক্লাসে বুঝতে পারো না একটু বলো তো। উম, তোমরা যখন আমার ক্লাস করবে না, তখন হচ্ছে হলো পিডিএফটা ওপেন করে রাখবে একটা ফোল্ডারে, আর এই জুমের মধ্যে আমার সাথে সাথে ক্লাস করবা। আমি যখন তোমাদের প্রশ্ন ধরবো তখন তোমরা ওই পিডিএফ এর ফর্মে যাবা, ওখানে গিয়ে দেখে নিবা। বোঝা গেছে? তাহলে পড়াটা সহজ হবে তোমাদের জন্য। জি স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি আজকে ক্লাসটা এখানেই শেষ করি। তোমরা যারা আজকে ক্লাসটা করলে থ্যাংক ইউ। আর এটা ভয় পেও না, এই ক্লাস আবারও নিব আমি। আমি বইটা প্রথম থেকে শুরু করে আবার পড়াবো। তো এটা নিয়ে চিন্তার কিছু নাই। এর পরের বার অন্তত বুঝবো, অন্তত দুইবার আমরা শেষ করবো আমাদের এইচএসসি সিলেবাস। দুইবার, একবার পড়বো আর একবার রিভিশনের সময় আরো ভালো করে পড়বো। তাহলে আমার মনে জি হয় না স্যার। কোনো কিছু আর কঠিন না। আমরা পুরোপুরি অ্যাডমিশন এবং এইচএসসি দুইটা এখন থেকে প্ল্যান করে পড়া আগাচ্ছি। তো তোমরা একটু আমাকে সুযোগ দাও, একটু সময় দাও আমার সাথে। আমি যেভাবে পড়তে বলি পড়ো, দেখবা যে তুমি তোমার সাথে তোমার বান্ধবীদের ডিফারেন্স, তুমি তোমার পার্থক্য খুঁজে পাবে এবং তুমি ইনশাল্লাহ আগাই থাকবা। জি জি স্যার। স্যার, বুঝতে তাহলে আচ্ছা, তাহলে তোমরা আজকে যারা ক্লাসটা মনোযোগ দিয়ে পড়লা তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। অনেক ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। সামনের জুম ক্লাস যেদিন হবে আগে থেকে গ্রুপে জানাই দিব। আর অফলাইন ক্লাস হবে মঙ্গলবার 2:30, 402 নম্বর রুমে। তোমরা যারা ক্লাস করতে চাও তারা আছো, দু একজন নতুন আছো আজকে দেখলাম, তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। তোমাদের জি ভবিষ্যৎ স্যার। ভালো হোক, এটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।